আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানিয়ে দিব, 2 মামলায় মমতাজের জামিন স্থগিত। পৃথক 2 মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজের জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। আজ বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এই আদেশ দিয়েছেন। জানাবো, নেত্রকোনার মদনে বিএনপির বিক্ষোভ মিছিল। আওয়ামী লীগের দেশব্যাপী অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে নেত্রকোনার মদনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিকে 4 দিনে দানের পরিমাণ 17 লক্ষ টাকা। 700 বছরের মধ্যে প্রথমবার শাহজালালের মাজারে দানের টাকা প্রকাশ্যে গণনা। সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজারে দানের টাকা 707 বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো প্রশাসনের তত্ত্বাবধানে প্রকাশ্যে গণনা করা হয়েছে। মাত্র 4.5 দিনে মাজারের দানবাক্স ড্যাগে জমা হয়েছে 17,65,000 এবং 7 আনা পরিমাণ সোনা। এতদিন ধরেই টাকা খাদেমরাই মেরে দিত। এরপর জানাবো, আমাকে ইলেকট্রিক শক দিয়ে বিবস্ত্র করে ঝুলিয়ে রাখত ট্রাইব্যুনালে সাক্ষী। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে ফেসবুকে লেখালেখি করার কারণে 2016 সালের 20 জুন গুম করা হয় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মাহমুদুল হাসানকে। এরপর নির্জন কক্ষে গুম রেখে তার উপর অবর্ণনীয় নির্যাতন করা হয়। মাঝে মাঝে জিজ্ঞাসাবাদের সময় চেয়ারে বসিয়ে কানে লতি এবং লজ্জা স্থানে ইলেকট্রিক শক দিত। এরপর বিবস্ত্র করে ঝুলিয়ে রাখা হতো। তাকে জঙ্গি স্বীকারোক্তি দিলে ছেড়ে দেবে বলে তারা জানিয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে 5মতম সাক্ষী হিসেবে এমন সাক্ষ্য দিয়েছে একজন। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো, ইরানি তেলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র। অবশেষে ইরানি তেলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। আজ সুইজারল্যান্ডে নতুন করে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে আলাপ আলোচনার পর এটি করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ট্রাইব্যুনালে সাক্ষী বললেন, আমাকে ইলেকট্রিক শক দিয়ে বিবস্ত্র করে ঝুলিয়ে রাখত। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে ফেসবুকে লেখালেখি করার কারণে 2016 সালের 20 জুন গুম হয় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মাহমুদুল হাসানের। পর নির্জন কক্ষে গুম রেখে তার উপর অবর্ণনীয় নির্যাতন করা হয়। মাঝে মাঝে জিজ্ঞাসাবাদের সময় চেয়ারে বসে কানের লতি এবং লজ্জা স্থানে ইলেকট্রিক শক দেয়া হতো। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা, সাবেক আইজিপি বেনজির, সাবেক বর্তমান 12 সেনা কর্মকর্তা সমোট 17 জনের বিরুদ্ধে 5ম সাক্ষী হিসেবে তিনি এই জবানবন্দি দিয়েছেন। এই ব্যাপারটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দেখা হচ্ছে এবং বলা হচ্ছে যে এই ধরনের কার্যক্রমগুলো আমাদের সবাইকেই আসলে ভাবিয়ে তুলছে। সারা দেশ জুড়ে আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা তারা যখন ক্ষমতায় ছিল তখন সারা দেশটাকে নরকে পরিণত করেছে। তারা মূলত বাংলাদেশটাকে এক ধ্বংসস্তূপের মধ্যে ফেলে দিয়েছে। তাদের উদ্দেশ্যই ছিল এটা যে তারা পুরো দেশটাকে একটি ধ্বংসের ময়দানে ফেলে দিচ্ছে। তারা আসলে মনে করেছিল যে এই যুদ্ধ হয়তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ হিসেবে হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত আসলে মূল বিষয়গুলো কোন দিকে যাচ্ছে এবং কি হতে চলেছে সেটি সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। তাই আমরা এই ব্যাপারগুলো নিয়ে সবাইকে বলতে চাই, এটি নিয়ে আমরা সবাই কাজ করতে চাই এবং আমি দুর্বৃত্তদের বিরুদ্ধে এখনই
সবাইকে সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখতে হবে। তাদের এই দুর্বৃত্তপনার কারণে বাংলাদেশের মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অবশ্যই তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হয়। এই সাক্ষীদাতারা এসব কথাই আসলে নিশ্চিত করেছে। তারা বলছে তাদের কারণে আমরা যেহেতু অত্যাচারিত হয়েছি, সুতরাং আমাদেরকে এখনই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কাজ করতে হবে। নেত্রকোনার মদনে বিএনপির বিক্ষোভ মিছিল। ২৩ তারিখে মাঠে নামতে চলেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ভয়ে বিএনপি এবার মাঠে তারা বিক্ষোভ মিছিল করতে শুরু করেছে। সারা দেশে তারা এই বিক্ষোভের ডাক দিয়েছে। তাদের বিক্ষোভে সবাই ইতিমধ্যেই রাজপথে নামার চেষ্টা করেছে। শুধুমাত্র বিএনপি নয়, বরং জামাত, এনসিপি সবাই আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। তারাও ২৩ তারিখে মাঠে থাকবে, যাতে করে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো কিছুই করতে না পারে। পাশাপাশি আওয়ামী লীগের পাশাপাশি জামাত, এনসিপি এবং সরকার এমনকি সেনা সদস্যদেরও মাঠে নামাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছে, আওয়ামী লীগকে যদি এতই ভয় পাও যে আওয়ামী লীগের ভয়ে সেনা সদস্য পর্যন্ত তোমরা মাঠে নামাচ্ছ, তাহলে তোমরা মূলত কি করতে পারবা সেটি আমরা বুঝতে পেরেছি। তোমাদেরকে বলতে চাই, এখনো সময় আছে। আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দাও। কিন্তু বর্তমান সরকারের আমলে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অর্থাৎ এদেশে আওয়ামী লীগ চাইলেই রাজনীতি করতে পারবে না। পাশাপাশি আওয়ামী লীগ বর্তমান বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন হিসেবে রয়েছে। এ অবস্থায় আসলে পুরো পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। ২ মামলায় মমতাজের জামিন বাতিল। পৃথক ২ মামলায় সাবেক সংসদ সদস্য, জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। আজ বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এই আদেশ দিয়েছেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মোতায়ের হোসেন সাজু। এর আগে ১৫ জুন আশুলিয়া থানায় একটি হত্যা মামলা এবং একটি হত্যা চেষ্টা মামলা এবং মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলায় মমতাজ বেগমকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট। ওই ৩ মামলায় জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়। এর মধ্যে রোববার এক মামলার শুনানি শেষে নো অর্ডার আদেশ দেয় আদালত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ১৫ মে মানিকগঞ্জ ২ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপরই তাকে থেরাপি দেয়া হচ্ছে। বিভিন্ন মামলায় তাকে প্রতিনিয়ত আদালতের কাঠগড়ায় তোলা হচ্ছে। পাশাপাশি মমতাজকে বিভিন্নভাবে সাজা দেয়া হচ্ছে। বর্তমান সময়ে মমতাজ যেভাবে আওয়ামী লীগের কার্যক্রমের সঙ্গে তিনি জড়িত রয়েছেন, তার জড়িত থাকার কারণেই মূলত এই কার্যক্রমগুলোর মুখোমুখি হতে হচ্ছে মমতাজকে। মমতাজ শুরু থেকে তিনি যেভাবে আওয়ামী লীগের দালালি করতেন, এখন তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে আওয়ামী লীগের আসলে এই দালালি করার কত ধানে কত চাল। কারণ মমতাজ বেগম নিজেকে এর আগে আওয়ামী লীগের বিরোধী কর্মী বললেও এরপর তিনি মূলত ধীরে ধীরে আওয়ামী লীগের কার্যক্রমের সঙ্গে জড়িয়ে পড়েন এবং অবশেষে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে মূলত তিনি আসলে এগিয়ে যাচ্ছেন এবং তিনি সবকিছু খুব ভালোভাবে দেখভাল করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন। কিন্তু শেষ পরিণতি তার ভালো হয়নি। মমতাজ শেষ পর্যন্ত তিনি ফেঁসে গিয়েছেন এবং তার শাস্তি হচ্ছে। ৪ দিনে দানের পরিমাণ ১৭ লক্ষ টাকা। ৭০০ বছরের মধ্যে প্রথমবার শাহজালাল মাজারে দানের টাকা প্রকাশ্যে গণনা। মাত্র ৪ দিনে ১৭ লক্ষ টাকা দান করেছে ঐতিহাসিক শাহজালালের মাজারে। এটি ৭০৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রশাসনের তত্ত্বাবধানে প্রকাশ্যে গণনা করা হয়েছে। মাত্র ৪.৫ দিনে মাজারে দানবক্সে জমা পড়েছে ১৭,৬৫,৫৫৯ টাকা এবং ৭ আনা পরিমাণ সোনা। আজ গণনা শেষে জেলা প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেল যে এতদিন পর এই ৪ দিনে বিপুল পরিমাণ টাকা সেখান থেকে কালেকশন করা হয়েছে। এর আগে কখনো অতীতে সেখানে কি পরিমাণ টাকা আসলে মানুষ দান করেছে কোনোদিন ওই মাজারে যারা রয়েছে এই খাদেমেরা জানতে দেয়নি। তারা বছরের পর বছর ধরে সেই টাকা আত্মসাৎ করেছে। এই টাকাগুলো তারা বিভিন্ন কাজে তারা ব্যবহার করেছে, কিন্তু শেষ পর্যন্ত এটি আর তাদের শেষ রক্ষা হলো না। এখন এই মাজারে দান বক্সের সেই পুরাতন
বাক্সগুলো সেখান থেকে সরিয়ে সেখানে নতুন নতুন বাক্স দিয়েছে প্রশাসনের সদস্যরা। মূলত ডিসি সারোয়ার এই পদক্ষেপ গ্রহণ করেছিলেন, তবে শেষ পর্যন্ত তাকেও সরিয়ে দিয়েছে বিএনপি। অনেকের ধারণা ডিসি সারোয়ার এর কারণে বিএনপির নেতাকর্মীরা তারা মূলত এখান থেকে আসলে চাঁদাবাজি করতে পারছিল না বিদায় তারা মূলত ডিসি সারোয়ারের মতো একজন ভালো মানুষকে সরিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত এটি প্রমাণিত হয়েছে যে বিএনপির এই চাঁদাবাজ সন্ত্রাসীরা তারা মূলত এমন কিছু করতে চেয়েছে যেটা সবাইকে আসলে হতচকিত করেছে। সবাই যার যার জায়গা থেকে মনে করে যে বিএনপির এই ধরনের কার্যক্রমগুলো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তারা সাধারণ মানুষের সঙ্গে যে প্রতারণা করেছে, মসজিদের যে শাহজালালের বাজার থেকে যে টাকা উঠেছে সেখানেও তাদের প্রভাব ছিল হয়তো, কিংবা শুধুমাত্র নতুন করে দান বক্স দেওয়ার কারণে কেন ডিসি সারোয়ার আলমকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেই প্রশ্ন তুলেছে সবাই। আদতে বিএনপির নেতাকর্মীরা কিভাবে এসব জায়গা থেকেও চাঁদাবাজি করত সেটি এখন প্রকাশ্যে আসতে শুরু করেছে।